হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিনের লেখা দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। আমাদের নেটের জটিলতার কারণে একটু দেরি হয়ে গেল। আশা করি সবাই ভালো আছো। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা যদি কনফার্মেশন পাই তাহলে আমরা শুরু করে দিব। সবার কি অবস্থা বলো তো, সবাই কি ভালো আছো? সবাই কি ভালো আছো? ঠিক আছে, ঠিক আছে। ওরে বাপরে বাপ, কমেন্টের তো একদম বন্যা বয়ে যাচ্ছে। আমি তো কোনো কমেন্ট পড়তে পারতেছি না। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে অনেক দিন পর দেখা হয়ে গেল। আমরা আজকে বল অধ্যায়টা শুরু করব। তোমাদের ফিজিক্সের এই অধ্যায়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমাদের চ্যাপ্টার নাম্বার 3 মূলত গতি অধ্যায়ের পরে এই অধ্যায়টাই আসে। সো গতি অধ্যায়ের অনেক কিছু কিন্তু আমরা এই বল অধ্যায়ের মধ্যে পাবো। বিশেষ করে গতির যে সূত্র রিলেটেড যে সমস্ত কনসেপ্টগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এই অধ্যায়ের মধ্যে এর অনেক অ্যাপ্লিকেশন দেখব। তো কোনো বছরই এরকম হয় নাই যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে নাই। প্রত্যেক বছর কিন্তু এই অধ্যায় থেকে একটা করে সিকিউ প্রবলেম আসেই। আরও তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, একদম চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এই অধ্যায় থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন পাবাই। সকল বোর্ডের জন্যই প্রযোজ্য এটা। আমাদের অধ্যায়টা যে অনেক বড় এরকম না। আমরা আজকের কিছু অংশ করব, আবার আগামী মঙ্গলবারের দিন কিছু অংশ করে শেষ করব। ঠিক আছে? সো চলো আমরা আর দেরি না করে শুরু করি। অলরেডি নেটের জটিলতার কারণে একটু দেরি হয়ে গেছে শুরু করতে করতে। আমি ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আমরা আস্তে ধীরে শুরু করি। সো একদম প্রথমে যখন আমরা এই বল অধ্যায়টা শুরু করছি, বল অধ্যায়ে আমাদের সবার আগে নিউটনের যে 3টা সূত্র, এই 3টা সূত্র আগে ভালো করে পারতে হবে। তো আমরা একদম বেসিক থেকে শুরু করব। যারা আগে এই অধ্যায়টা কখনো ধরো নাই তারাও যাতে করে এই 2টা ক্লাসের মাধ্যমে সবগুলো টপিক কভার করে একদম বেসিক থেকে যা যা বোর্ডে আসতে পারে সব টাইপ যাতে করে তুমি পারো, সেভাবে করে আমরা ইনশাল্লাহ আগাবো। সো তোমার দায়িত্ব কি হবে? তোমার দায়িত্ব হবে একদম ফুল মনোযোগটা দিয়ে ক্লাসটা করো এবং যা কিছু আমি বোর্ডে লিখব সেগুলা তুলে ফেলবা। যেগুলার প্রশ্ন তোলা থাকবে সেগুলো আমি নাম্বার দিয়ে যাব। তোমরা ক্লাসে প্রশ্ন তোলার দরকার নেই, জাস্ট নাম্বার দিয়ে তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করবা। সো সবার আগে চলো আমরা এই অধ্যায়ের যে একদম ফান্ডামেন্টাল জিনিস, যে আমাদের নিউটনের গতির 3টা সূত্র, সেই 3টা সূত্রের একদম প্রথম যে সূত্রটা, সেই সূত্র নিয়ে আগে আমরা আলোচনা করি। সো শুরু করি। নিউটনের প্রথম সূত্র, গতির প্রথম সূত্র। সো প্রথম সূত্র আমাদেরকে কি বলে? একদম সহজ, খুবই সিম্পল।
প্রথম সূত্র আমাদেরকে বলে, মনে করো একটা বস্তু আছে, তো এই বস্তুটা স্থির যদি থাকে, বাইরে থেকে যদি একে কোনো বল প্রয়োগ করা না হয়, এর উপরে যদি কোনো বল প্রয়োগ করা না হয়, তাহলে বস্তু আগেও স্থির থাকলে এখনো স্থিরই থাকবে। আর যদি বস্তুটা সমবেগে চলমান থাকে, তাহলে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে এটা সমবেগেই চলতে থাকবে। খুবই স্বাভাবিক সহজ একটা কথা, যে আমাদের কি বলল, যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে, কোনো বস্তুর ওপর বাইরে থেকে কেউ ধাক্কা না দিলে, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থিরই থাকবে। স্থির বস্তু স্থিরই থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলবে। ঠিক আছে? সো কি বললো, যদি আমরা বাইরে থেকে একটা বস্তুর উপরে কোনো রকমের বল প্রয়োগ না করি, তাহলে বস্তু যদি আগে স্থির থাকতো, তাহলে এখনো সেটা স্থিরই থাকবে। আর যদি সেটা সমবেগে চলতে থাকতো, তাহলে এখনো সেটা সমবেগেই চলতে থাকবে। অর্থাৎ এর গতির কোনো পরিবর্তন হবে না। এর গতির কোনো পরিবর্তন হবে না। সো যতক্ষণ পর্যন্ত আমরা কোনো বল প্রয়োগ না করব, ততক্ষণ ভাই স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু গতিশীল থাকবে। এই গেল আমাদের নিউটনের গতির প্রথম সূত্র। এখন কথা হলো যে এখান থেকে আমাদের আসলে নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমাদের আসলে দুইটা জিনিস সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। দুইটা জিনিস সম্পর্কে, এগুলো অবজেক্টিভে আসে, যে নিউটনের গতির প্রথম সূত্র সম্পর্কে কি কি ধারণা পাওয়া যায়, বা নিউটনের গতির প্রথম সূত্র থেকে কি কি ধারণা পাওয়া যায়। সো আমরা এই সূত্রটা থেকে দুইটা ধারণা পাই। একটা ধারণা পাই হচ্ছে বল সম্পর্কে ধারণা পাই। বল সম্পর্কে আমরা একটা ধারণা পাই এবং জড়তা সম্পর্কে ধারণা পাই। আমরা বল সম্পর্কে একটা ধারণা পাই এবং জড়তা সম্পর্কে একটা ধারণা পাই। এখন দেখো কিভাবে এই ধারণাটা আসে। সো খুব সহজ কথা, যে বল হলো এমন একটা কিছু যেটা যদি প্রয়োগ করা না হয়, তাইলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু একইভাবে গতিশীল থাকবে। তাইলে বল হচ্ছে এমন একটা কিছু যেটা বস্তুর উপরে প্রয়োগ করলে বস্তু স্থির থাকলে তার গতির অবস্থা চেঞ্জ হয়, বা স্থির অবস্থা থেকে সেটা গতিশীল হয়ে যায়, আবার গতিশীল থাকলে তার গতির অবস্থা পরিবর্তন হয়ে যায়। সো বল সম্পর্কে আমরা এই নিউটনের গতির প্রথম সূত্রে কিন্তু একটা আইডিয়া পেলাম, যে বল হচ্ছে এমন একটা কিছু যেই জিনিসটা বস্তুর উপরে প্রয়োগ করা হলে স্থির বস্তু গতিশীল হবে আর গতিশীল বস্তু তার বেগের পরিবর্তন করবে বা গতির পরিবর্তন করবে। সো বল সম্পর্কে আমাদের একটা আইডিয়া কিন্তু এই প্রথম সূত্র আমাদেরকে দিয়ে গেল। এরপরে আসো জড়তা। সো জড়তা জিনিসটা কি? দেখো, কোনো বস্তু যে অবস্থায় আছে, বস্তুটা আসলে সে অবস্থাতেই থাকতে চায়। কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়।
যেমন ধরো এই জিনিস আমাদের জন্য আসলে খুব বেশি খাটে, যখন আমরা ধরো মোবাইলে কোনো একটা ভিডিও দেখতেছি বা রিলস দেখতেছি, আমাদের সাথে জিনিসটা অনেক ঘটে, তাই না? যে দেখা যায় আমরা যখন রিলস নিয়ে একবার বসি, দেখতেই থাকি দেখতেই থাকি দেখতেই থাকি। সো কোনো একটা বস্তুর ওপরে দেখা যায় কোনো বস্তু সব সময় চায় যে তার নিজের অবস্থাটা বজায় রাখতে, সে কোনো পরিবর্তন চায় না। কোনো বস্তু চায় নিজের অবস্থাটা বজায় রাখতে। সো দেখা যায় যে আমাদের এই যে জড়তা, জড়তা বলতে আসলে কি বুঝবো? কোনো বস্তু যদি স্থির থাকে, তার স্থির থাকার যে প্রবণতা, যে টেন্ডেন্সি, সেইটাকে আমরা বলতেছি স্থিতি জড়তা। আর আরেক ধরনের জড়তা আছে, সেটা হলো গতি জড়তা। কোনো বস্তু যদি গতিশীল থাকে, সে গতিশীলই থাকতে চায়, তার এই গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা বলি গতি জড়তা। সো কোনো বস্তু যে অবস্থায় আছে, সেই অবস্থায় থাকতে চাওয়ার তার যে প্রবণতা, সেইটাই হচ্ছে জড়তা। সো জড়তা, এটার ইংরেজি হচ্ছে ইনারশিয়া। ইনারশিয়া। এই জড়তাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হলো স্থিতি জড়তা, আর একটা হলো গতি জড়তা। একটা হলো স্থিতি জড়তা, আর একটা হলো গতি জড়তা। সো জড়তা জিনিসটা কি? জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে, সেই অবস্থায় থাকতে চাওয়ার তার যে প্রবণতা, সেইটাই হচ্ছে আমাদের জড়তা। সো এই জড়তা আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্থিতি জড়তা, আর একটা হলো গতি জড়তা। সো এই স্থিতি জড়তা বলো আর গতি জড়তা বলো, এইটা ভাইয়া কিসের উপরে নির্ভর করে? কারোর কি স্থিতি জড়তা বেশি নাকি কারোর স্থিতি জড়তা কম, এটা আসলে কিসের উপরে নির্ভর করে? সো এই জিনিসটা নির্ভর করে সম্পূর্ণভাবে বস্তুর ভরের উপরে। সো জড়তা জিনিসটা কিন্তু মনে রেখো, এখান থেকে অবজেক্টিভ আসে, জড়তা সম্পূর্ণভাবে নির্ভর করে ভরের উপর। ভরের উপর নির্ভরশীল, শুধুমাত্র ভরের উপর নির্ভরশীল। সো যেই বস্তুর ভর বেশি, তার জড়তা বেশি। এখন ভাই জড়তা বেশি হইলে আসলে কি হয়? যার জড়তা বেশি, তাকে আসলে সরাইতে বেশি কষ্ট হয়। যেমন ধরো একটা 2 কেজি ভরের বস্তু আর একটা 20 কেজি ভরের বস্তু, তো দুইটার মধ্যে বলো তো কাকে সরানোটা তুলনামূলকভাবে সহজ? যার ভর কম, যেটা 2 কেজি ভরের বস্তু, তাকে কিন্তু খুব সহজেই ধাক্কা দিয়ে সরায় দেওয়া যাবে, তার জড়তা এত বেশি না। কিন্তু যেটা 20 কেজি ভর, তার কিন্তু জড়তা অনেক বেশি, তাকে সরাতে অনেক বেশি কষ্ট করতে হয়। সো জড়তা জিনিসটা কিন্তু দেখো সম্পূর্ণভাবে নির্ভর করে ভরের উপরে। ভরের উপরে। সো আমাদের কিছু এক্সাম্পল দেওয়া যায়, কোনগুলা স্থিতি জড়তা, কোনগুলা গতি জড়তা, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। সো স্থিতি জড়তা আসলে কোনটা? একটা এক্সাম্পল দিই। মনে করো তুমি বাসের মধ্যে বসে আছো, একটা বাসের মধ্যে তুমি বসে আছো, বা বসে না, তুমি ধরো মেট্রো রেলে উঠছো, তুমি একটা মেট্রো রেলে উঠছো। সো মেট্রো রেলে উঠে ধরো মেট্রো রেল স্থির আছে, এইরকম অবস্থায় হঠাৎ করে মেট্রো রেল সামনের দিকে চলা শুরু করলো। সো মেট্রো রেল যখন সামনের দিকে চলা শুরু করবে, তখন বলো তো তুমি পিছনের দিকে একটু ঝুঁকে যাবা না? যখন মেট্রো রেল হঠাৎ করে সামনে আগাবে, তখন কিন্তু তুমি পিছনের দিকে একটু ঝুঁকে যাবা। কেমন হবে জিনিসটা দেখো, একটু ছবিটা যদি আমরা দেখি, দেখো এরকম দেখা যাবে। তুমি ধরো মেট্রো রেলে দাঁড়ায় আসো, মেট্রো রেল স্থির অবস্থায় ছিল, যেই মেট্রো রেল সামনে আগাইলো, তখন কিন্তু তুমি একটু পিছনের দিকে ঝুঁকে যাচ্ছ। সো এইটা হলো একটা স্থিতি জড়তার এক্সাম্পল। কেন এটা স্থিতি জড়তা? আমরা কি বললাম, যে যখন কোনো বস্তু স্থির থাকে, তার যে স্থির থাকার যে প্রবণতা, তার যে স্থির অবস্থায় থাকতে যাওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা বলছি স্থিতি জড়তা। সো খেয়াল করো,
যখন এই লোকটা দাঁড়ায় আছে তখন তার কিন্তু স্থির থাকার প্রবণতা আছে। এখন যেই মুহূর্তে বাসটা সামনে আগালো তখন এই যে পায়ের সাথে সংলগ্ন যে বাসের অংশটা, বাস যদি সামনে আগায় তাহলে কিন্তু এই পাটাও সামনের দিকে আগায় যাবে, কারণ পাটা তো বাসের উপরে, সো পাটা সামনে আগায় যাবে। কিন্তু দেখো এই যে উপরের যে অংশটা আছে, এই উপরের অংশটা কিন্তু সে স্থির ছিল, স্থিরই থাকতে চায়। পায়ের নিচের অংশটা সামনের দিকে আগায় গেছে, পায়ের নিচের অংশটা বাসের সাথে সাথে সামনের দিকে আগায় গেছে, কিন্তু উপরের অংশটাকে তো আর কেউ সরাসরি বল দেয় নাই। সো দেখা যাবে উপরের অংশটা সে স্থির ছিল, স্থিরই থাকতে চায়, তো পা সামনে আগায় গেছে আর উপরের অংশটা স্থির, তাহলে কি হবে, এরকম একটু ঝুঁকে যাব না? সো এইটা হলো আমাদের স্থিতি জড়তার একটা এক্সাম্পল। আর গতি জড়তা কোনটা? যখন বাসটা মোশনে আছে, যখন বাসটা চলছে, তখন বাস যেমন চলছে বাসের ভিতরে থাকা সব কিছু কিন্তু গতিশীল। বাস যখন গতিশীল তখন বাসের ভিতরে থাকা সকল কণা, সকল বস্তু, সবকিছু কিন্তু একই বেগে গতিশীল। তাহলে যখন বাস সামনের দিকে ধরো আগাচ্ছে, একটা গতিতে আছে, তখন কিন্তু এই লোকটাও একইভাবে সে গতিশীল। এখন হঠাৎ করে যখন ব্রেক করলো বাসটা, তখন কিন্তু এই যে পায়ের সাথে সংলগ্ন যেই বাসের অংশটা আছে সেটা থেমে যাচ্ছে, পাটাও বাসের সাথে লেগে থাকার কারণে পাটাও আসলে থেমে যাওয়ার মতন হয়। কিন্তু উপরের অংশ তো কেউ ধাক্কা দিচ্ছে না, সো যেহেতু গতিশীল আছে তাই উপরের অংশটা কিন্তু সেই গতিটা বজায় রাখতে চায়। উপরের অংশটা, বডির উপরের পার্টটা গতিটা বজায় রাখতে চায়। সো যখন গতি বজায় রাখতে চাচ্ছে তখন কিন্তু সে সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। সো এইটা হলো আমাদের গতি জড়তার উদাহরণ। যখন গতিশীল বাস ব্রেক করলো, সবাই সামনের দিকে ঝুঁকে গেল, এটা হলো গতি জড়তার উদাহরণ। আর স্থিতি জড়তা হচ্ছে যখন বাস স্থির ছিল, হঠাৎ করে চলা শুরু করলো, আমরা যে পিছনে হেলে গেলাম, এটা হচ্ছে আমাদের স্থিতি জড়তার উদাহরণ। ঠিক আছে? ওকে, সো আমরা তাহলে একদম ছোট্ট একটা এমসিকিউ একটু করে ফেলো তো। এটা বলো তো, এটা কি হবে? বলো তো কি হবে? নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে? কোন ধর্মকে প্রকাশ করে? নিউটনের গতির প্রথম সূত্রটা কোন ধর্মকে প্রকাশ করে? কোন ধর্মকে প্রকাশ করে? সো বস্তুর যে জড়তা ধর্মটা, এই জড়তা ধর্মটাকে কিন্তু প্রকাশ করে নিউটনের প্রথম সূত্র। ঠিক আছে? দেখো, পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে? আচ্ছা, বল কি পদার্থের কোনো ধর্ম নাকি? বল তো বাইরে থেকে দেওয়া হচ্ছে, এইটা কি আমাদের পদার্থের নিজের কোনো ধর্ম? না তো। আমাদের কি বলছে? নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে? পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে? সো প্রশ্নটার মধ্যেই কিন্তু উত্তরটা আছে যে পদার্থের ধর্ম কি বল নাকি? এগুলো তো হবে না, ত্বরণ, বেগ, এগুলো তো না। সো প্রথম সূত্র তো দুইটা জিনিস সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়। কোনটা সম্পর্কে? একটা হলো বল সম্পর্কে ধারণা দেয়, আর একটা হলো জড়তা সম্পর্কে ধারণা দেয়। যে যেহেতু যদি বল প্রযুক্ত না হয়, তাহলে বল হলো এমন একটা জিনিস যেটা প্রযুক্ত না হলে স্থির স্থির থাকবে, গতিশীল গতিশীল থাকবে। তাহলে বল এমন একটা কিছু যেটা স্থিরকে গতিশীল করবে, গতিশীলের গতি পরিবর্তন করবে। সো বল সম্পর্কে আমাদের একটা ধারণা দেয় প্রথম সূত্র। আর জড়তা সম্পর্কে কিভাবে ধারণা দেয়? এই যে স্থির বস্তু স্থির আছে, এই ধর্মটাই তো তার জড়তা। এই যে গতিশীল বস্তু গতিশীল আছে, এই ধর্মটাই তো তার এক ধরনের জড়তা। সো নিউটনের প্রথম সূত্র কিন্তু আমাদের জড়তা সম্পর্কে ধারণা দেয় এবং বল সম্পর্কে ধারণা দেয়। কিন্তু বলতো, বল যেটা, এই বলটা কি আসলে ওই বস্তুর কোনো বৈশিষ্ট্য নাকি? না, এটা তো বাহ্যিক একটা কিছু। সো আমাদের প্রথম সূত্র কিন্তু পদার্থের জড়তা সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়, জড়তা সম্পর্কে ধারণা দেয়। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার?
ওকে, তারপরে বলো তো, গাড়ির ব্রেক চাপলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়েন কেন? ব্রেক চাপলে কেন সামনের দিকে ঝুঁকে পড়ছে? স্থিতি জড়তার কারণে নাকি গতি জড়তার কারণে? বলো তো, স্থিতি জড়তার কারণে নাকি গতি জড়তার কারণে? গুড। সো আমাদের যখন ব্রেক চাপা হয় যাত্রী যে সামনের দিকে ঝুঁকে পড়লো, এইটা কিন্তু গতি জড়তার কারণে। ঠিক আছে, এইটা হলো আমাদের গতি জড়তার কারণে। তারপরে বলো, জড়তার পরিমাপক কোনটা? জড়তার পরিমাপ কোনটা? কি দিয়ে জড়তার পরিমাপ করা হয়? আমরা কি দেখছি বলো তো? গুড। সো যেই বস্তুর ভর যত বেশি তার জড়তা তত বেশি, যার ভর যত কম তার জড়তা কম। সো আমাদের জড়তার পরিমাপক হচ্ছে ভর। ঠিক আছে, জড়তার পরিমাপক কি? জড়তার পরিমাপক হচ্ছে আমাদের ভর। ঠিক আছে, তাহলে বুঝলাম আমরা। সো খেয়াল করো, আমাদের অনেক সময় আমরা তো বুঝলাম বল সম্পর্কে নিউটনের প্রথম সূত্র আমাদেরকে একটা ধারণা দিচ্ছে। সো বল কাকে বলে বা বল বলতে কি বুঝো, এটা যদি ক নাম্বার প্রশ্নে আসে তাহলে আমরা কি লিখব? সো একটু খেয়াল করো, দেখো বল হচ্ছে এমন একটা কিছু যেটা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং বল এমন একটা কিছু যেটা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়। এটাই হচ্ছে বল। সো খেয়াল করো কি লিখবো আমরা? বল হচ্ছে এমন কিছু যা যা স্থির বস্তুর উপর প্রযুক্ত হয়ে, যা স্থির বস্তুর উপরে প্রযুক্ত হয়ে বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং যা গতিশীল বস্তুর উপর প্রযুক্ত হয়ে, যা গতিশীল বস্তুর উপর প্রযুক্ত হয়ে গতির পরিবর্তন করে বা করতে চায়। ঠিক আছে, তাকে বল বলে। যা স্থির বস্তুর উপরে প্রযুক্ত হয়ে বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং যা গতিশীল বস্তুর উপরে প্রযুক্ত হয়ে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে আমরা বল বলি। এখন তুমি বলতে পারো যে ভাই, স্থির বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এই কথা কেন বললেন? এখন ধরো একটা দেওয়াল আছে, সেই দেওয়ালের উপরে তুমি একটা বল প্রয়োগ করতেছো। সো তোমার এই প্রযুক্ত বলটা কিন্তু আসলে দেওয়ালটাকে সরাতে চায়, কিন্তু দেওয়ালটাকে আসলে সে গতিশীল করতে পারে না। যদি আর অনেক বেশি কেউ বল দেয় তখন হয়তো বা দেয়াল ভেঙে যাবে। সো এই কারণে আসলে লেখা যে যা স্থির বস্তুর উপরে প্রযুক্ত হয়ে বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং যা গতিশীল বস্তুর উপরে প্রযুক্ত হয়ে গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকেই আমরা বলছি বল। ঠিক আছে, তাকেই আমরা বলছি বল। এখন দেখো, আমরা যখন এই বল নিয়ে কথা বলবো, সো আমাদের দুই রকমের, প্রথমে আসো মৌলিক বল। মৌলিক বল, টোটাল মৌলিক বল আছে কিন্তু চার রকমের মৌলিক বল আছে। টোটাল মৌলিক বল আছে চার ধরনের। একটা হলো আমাদের মহাকর্ষ বল, একটা হলো মহাকর্ষ বল, আরেকটা হলো তাড়িৎ চৌম্বক বল, তারপরে আরেকটা হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, এবং আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল।
এই 4 রকমের মৌলিক বল আছে, অর্থাৎ জগতে যত টাইপের বল আছে সেই বলগুলোকে আমরা এই 4টা ভাগের যে কোনো একটা ভাগের মধ্যে ফেলতে পারি। জগতে যত ধরনের বল আছে সকল বলকে আমরা কিন্তু এই 4টা ভাগের যে কোনো এক ভাগের মধ্যে ফেলতে পারি। ঠিক আছে, এখন খেয়াল করো আমাদের এই পার্টটা থেকে এমসিকিউ গুলা কিভাবে আসে। আমাদেরকে বলে যে তাড়িৎচুম্বক বলটা মহাকর্ষ বলের কত গুণ, এই বলগুলার মধ্যে সবচাইতে দুর্বল বল কোনটা, মহাকর্ষ বলের পাল্লা কতটুকু, রেঞ্জ কতটুকু, তাড়িৎচুম্বক বলটা কত রেঞ্জ পর্যন্ত এটা কাজ করে, কত দূরত্ব পর্যন্ত এই বলগুলো আসলে কাজ করে। সো এরকম কিছু এমসিকিউ আসে, যত টাইপের এমসিকিউ আসে সবগুলা টাইপ আমি একটা সুন্দর চার্টের মধ্যে লিখে রাখছি। সো বইতে ইনফরমেশনগুলো দেখবা যে একটু বিক্ষিপ্তভাবে আছে, সো এখানে ইনফরমেশনগুলো কিন্তু সব এক জায়গায় সাজানো আছে, বুঝছো? সো আমি একটু তোমাদেরকে বলে দেই, এগুলা নোট করার দরকার নাই, জাস্ট স্লাইড থেকে তোমরা পড়ে নিবা এবং বইয়ের যত ইনফরমেশন আছে সবগুলা এর মধ্যে গোছানো আছে। সো খেয়াল করো আমাদের কি কি বলের কথা বললাম, সবল নিউক্লিয় বল, তাড়িৎচুম্বক বল, দুর্বল বল এবং মহাকর্ষ বল। সো খেয়াল করো আমাদের এখানে কিছু এই বলের উদাহরণ দেওয়া আছে, যে সবল নিউক্লিয় বল আসলে কি ধরনের কাজ করে, যে প্রোটন এবং নিউট্রনকে একত্রে আবদ্ধ করে নিউক্লিয়াস গঠন করে। তাড়িৎচুম্বক বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে পরমাণু গঠন করে, ওই যে মাঝখানে যে প্রোটন থাকে যে ইলেকট্রনটা ঘোরাফেরা করে, সেই ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু একটা তাড়িৎচুম্বক বল। তারপর দুর্বল নিউক্লিয় বল কোথায়, মহাকর্ষ বল কোথায় থাকে, তো এই কতগুলো এক্সাম্পল আছে, এগুলো একটু রিডিং পড়বা। এরপর আসো পাল্লা বলতে কি বোঝাচ্ছি। পাল্লা বলতে বোঝাচ্ছি যে বলটা আসলে কত দূরত্ব পর্যন্ত কাজ করে, কত দূরত্ব পর্যন্ত মানে রেঞ্জ কতটুকু, এটা কি খুব কাছাকাছি বলটা কাজ করে নাকি দুইটা কণার মধ্যে অনেক দূরত্ব থাকলেও বলটা কাজ করে। সো এই পাল্লা সম্পর্কে এইখানে একটা তুলনামূলক আলোচনা আছে। যেমন দেখো সবল নিউক্লিয় বলটার পাল্লা হলো 10⁻⁻15 মিটার, এটা কিন্তু খুবই সামান্য একটা রেঞ্জ, খুবই সামান্য একটা পাল্লা। তাড়িৎচুম্বক বলের রেঞ্জ হচ্ছে অসীম, মহাকর্ষ বলের রেঞ্জ হচ্ছে অসীম, এগুলো একদম অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত বিস্তৃত। তার মানে কি, ধরো মহাকর্ষ বল কাজ করে দুইটা বস্তু কণার মধ্যে, সো দুইটা বস্তু কণার মধ্যে মহাকর্ষ বল কাজ করে। সো এই বলটা ধরো 2 মিটার দূরত্বেও কাজ করবে, 4 মিটার দূরত্বেও কাজ করবে, 10 মিটার দূরত্বেও কাজ করবে। সো এটা একদম অসীম দূরত্ব পর্যন্ত কিন্তু পরস্পরকে একটা বল দিবে। সো রেঞ্জ বলতে আমরা ওইটাই বোঝাচ্ছি যে কত দূরত্ব পর্যন্ত এটা আসলে বিস্তৃত। ঠিক আছে, এরপর আসো আপেক্ষিক সবলতা। সো আপেক্ষিক সবলতা মানে হচ্ছে যে কোন বলটার শক্তি কত বেশি, কোন বলটা বেশি পাওয়ারফুল। যেমন দেখো আমাদের এখানে সবচাইতে দুর্বল যে বলটা, এই যে মহাকর্ষ বলের সাপেক্ষে যদি আমরা হিসাব করি তাহলে দেখো সবচাইতে দুর্বল যেই বলটা সেই বলটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। মহাকর্ষ বলের 10⁻30 গুণ হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বলের 10⁻36 গুণ হচ্ছে তাড়িৎচুম্বক বল, আর মহাকর্ষ বলের 10⁻41 গুণ হচ্ছে সবল নিউক্লিয় বল। দেখো এইটা কিন্তু তোমাদের বইতে সরাসরি লেখা আছে, এগুলো অবজেক্টিভ আসে, এইটা সরাসরি বইতে দেওয়া আছে, অবজেক্টিভ আসে। সো আমাদের এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সো বলো তো প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টা? প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টা? সো প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল হচ্ছে 4টা। ঠিক আছে, মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল কোনটা? দেখো এই যে সবচাইতে দুর্বল বল, এটা শুনলেই আমাদের কাছে মনে হয় যে ভাই দুর্বল বলের কথা বলছে, তাইলে তো দুর্বল নিউক্লিয় বল এটাই তো মনে হয় সবচেয়ে দুর্বল বল, কারণ ভাই যেই বলের আগে দুর্বল কথা লেখা আছে সেইটাই তো সবচেয়ে দুর্বল হওয়ার কথা। কিন্তু এটা চিন্তা করলে কিন্তু ধরা খেয়ে যাবা, সাবধান। সো আমাদের সবচেয়ে দুর্বল বল হলো মহাকর্ষ বল। ঠিক আছে, সবচাইতে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। সো সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল দুইটাই কিন্তু কাজ করে নিউক্লিয়াসের মধ্যে। আমাদের পরমাণুর যে নিউক্লিয়াস, সে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বলটা কাজ করে। ঠিক আছে।
সো দুর্বল নিউক্লিয় বল আসলে অতটাও দুর্বল না। তোমরা দেখছো দুর্বল নিউক্লিয় বল কিন্তু মহাকর্ষ বল যদি 1 গুণ হয় তাহলে এর থেকে 10⁻30 গুণ হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। বুঝতে পারছো? ওকে, গেল গেল গেল। এইবার আসো আমরা আমাদের আরেকটা টপিক একটু দেখে আসি। দেখো সাম্য বল এবং অসাম্য বল এই জিনিসটা কি। সাম্য বল এবং অসাম্য বল, মনে করো কোনো একটা বস্তু এখানে রাখা আছে, তো দেখা গেল এই বস্তুটার উপরে দুইজন দুই দিকে দুইটা বল প্রয়োগ করছে এবং দেখা গেল দুইজনই, তোমার বন্ধু টানতেছে এই দিক বরাবর এফ বলে, তুমি উল্টা দিকে সেম এফ পরিমাণ বল দিচ্ছ, সমান সমান বল দিচ্ছ, তুমি একদম সমান সমান দুইটা বল দিচ্ছ। তাহলে বলো তো টোটাল বল কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তাহলে এই অবস্থাটাকে আমরা বলছি সাম্য বল। এই অবস্থাটাকে আমরা বলছি সাম্য বল, বা ইংরেজি হলো ব্যালান্সড ফোর্স। সাম্য বল মানে কোনো বলই বেশি না, এর মানে হচ্ছে টোটাল বল হলো 0। নেট ফোর্স হচ্ছে, নেট মানে টোটাল, টোটাল ফোর্স হচ্ছে এখানে 0। এবং খেয়াল করো যদি এরকম হয় যে মনে করো বস্তুর উপরে এই ডান দিক বরাবর একটা বেশি বল কাজ করছে, ধরো এইদিকে একটা বড় বল কাজ করছে আর এদিকে একটা ছোট্ট বল কাজ করছে, তাহলে দেখা যাবে যে এই বস্তুটার কিন্তু এই দিক বরাবর একটা নেট বল থাকবে। তো যখন বস্তুটার একটা নেট বল আছে, এই ধরনের বলটাকে আমরা বলি অসাম্য বল বা আনব্যালান্সড ফোর্স। ঠিক আছে, আনব্যালান্সড ফোর্স, আর এটা হচ্ছে ব্যালান্সড ফোর্স। ঠিক আছে, সো যখন ধরো দুইটা বল একটা বস্তুর উপর কাজ করছে, দুইটা বল যখন একদম সমান সমান ঠিক উল্টা দিকে কাজ করছে, একটা আর একটাকে কাটাকাটি করে দিচ্ছে, সেই রকম অবস্থায় আমরা বলবো যে এই বলটা হলো সাম্য বল। আর যদি দেখা যায় একটা বেশি আর একটা কম, নেট একটা বল আছে, নেট বল 0 না, এই অবস্থাটাকে আমরা বলবো অসাম্য বল বা আনব্যালান্সড ফোর্স।